আপনার দৃষ্টিতে তার মৃত্যুদণ্ড কোনো অবস্থাতেই হতে পারে না, আপনার দৃষ্টিতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না, আপনি তার মুক্তি চাচ্ছিলেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে মতিউর রহমান নিজামী কি, যেগুলো অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মতিউর রহমান নিজামী কি স্বাধীনতার বিরোধিতা করেনি? মতিউর রহমান নিজামী কি আলবদর গঠন করেননি? মতিউর রহমান নিজামী কি অন্যান্য যেসব অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না? এই সরাসরি সম্পৃক্ত অভিযোগ থেকে আমি যদি চলে বাইরেও আসি, বাকি যে সফট অভিযোগগুলো রয়েছে এইগুলো কি আসলে তিনি এর সঙ্গে ছিলেন না? দেখুন, দুটো বিষয়, রাজনীতি এবং বিচার, দুটো কিন্তু ভিন্ন জিনিস। পাকিস্তানের অখণ্ডতার প্রতি আনুগত্য স্বীকার করা অথবা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছেন তার বিরুদ্ধে আপনি হাজারটা গালি দিতে পারেন। জনাব অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সাহেব সমালোচনা করেছেন, উনি করেছেন, অনেকেই করেছেন, সারা বাংলাদেশ করতে পারে। দ্যাট ইজ ওয়ান আসপেক্ট অফ দি কেস। এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা আর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কিন্তু এক জিনিস নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি যদি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করি, কিন্তু উনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন, সেটা কি ইতিহাস সাক্ষ্য দেয়? এটা ইতিহাস সাক্ষ্য দেয় না, এটা ইতিহাসকে প্রমাণ করতে হবে আপনার কোর্টে এসে। আলবদর বাহিনীর প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান সেনাবাহিনী, এটা প্রসিকিউশনের ডকুমেন্ট। মেজর রিয়াজ হোসেন মালিক এবং আলবদর নামে যে গ্রন্থটি ওনারা এক্সিবিট করেছেন, যেটার ভিত্তিতে ওনাদের রায়গুলো দেওয়া হচ্ছে, সেখানে বলা হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী এটা প্রতিষ্ঠা করেছিল এবং এটার কমান্ডার ছিলেন। আমাকে শেষ করতে দেন। একটা সাক্ষাৎকারে বলেছেন যে তাই সাক্ষাৎকার না, সেটা আলবদর গঠন করেছেন। নো, এটি ভুল। কারণ এই মামলাতে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আদালতে ওনারা মামলা অভিযোগ প্রমাণের জন্য যেসব ডকুমেন্ট উপস্থাপন করেছেন আপনি তো তার বাইরে যেতে পারবেন না। তো এখানে আমাকে যখন বিচারে আসবেন আপনাকে কিন্তু বাইরের জিনিসগুলো তখন মাইনাস করে ফেলবেন। এভিডেন্স অন রেকর্ড যেটা থাকবে সেখানে, এখানে তারা একটা কলাম দেখাচ্ছেন, সেখানে আলবদরকে প্রেইজ করেছেন, উনি বলেন না আমি এটা গঠন করেছি। আলবদরের প্রশংসা করেছেন, তারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিশে ভালো ভূমিকা রাখছে, এই কথা বলেছেন। দ্যাট ডাজ নট মিন যে উনি আলবদর বাহিনী গঠন করেছিলেন। সবচেয়ে বড় কথা যে নিয়াজির বইকে ওনারা এক্সিবিট করেছেন, আলবদর নামক বইটি এক্সিবিট করেছেন। দুজনের কথা হচ্ছে যে সেনাবাহিনী নিজেরা এটা গঠন করেছিল, এটার সুপারভিশনেও তারা ছিলেন, ট্রেনিংয়েও তারা ছিলেন, এবং এই বাহিনীটার আলাদা কোনো সুপ্রিম কমান্ড ছিল না। এটা বিচ্ছিন্নভাবে এক একটা পাকিস্তানি আর্মির ইউনিটের আন্ডারে আলবদর বাহিনীগুলো ছিল। সুতরাং এটার যে সেন্ট্রাল কমান্ড বলে যাকে চালানো হচ্ছে সেইটা কিন্তু ওই রকম কাঠামোর কোনো অস্তিত্বই নাই। এবং আইও সাহেবকে যখন আমরা জেরা করেছি তিনি এটা স্বীকার করেছেন। আরো একটি মজার ব্যাপার হচ্ছে যে আইও সাহেব স্বীকার করলেন বা ডকুমেন্ট দিয়ে তিনি প্রমাণ করলেন সেপ্টেম্বর মাসের পরে নিজামী সাহেব আর ছাত্র সংঘের সভাপতি ছিলেন না। ট্রাইব্যুনালের ফাইন্ডিং এবং প্রসিকিউশন, ওনাদের কেসের মূল কথাটা হচ্ছে ছাত্র সংঘ অটোমেটিক্যালি প্রত্যেকে আলবদরে রূপান্তরিত হয়েছিল। সুতরাং ছাত্র সংঘের যিনি সভাপতি অটোমেটিক্যালি তিনি আলবদরের প্রধান ছিলেন। এটা হচ্ছে কিন্তু তাদের কেস। এখন সেপ্টেম্বরের পরে যদি আমি সভাপতি না থাকি তাহলে অটোমেটিক্যালি আমি আলবদরের কমান্ডারও না। স্বাভাবিক এই যুক্তি আপনাকে মানতে হবে। এবং সম্মানিত উপস্থাপকের মাধ্যমে আপনার কাছে আমি একটু তথ্য জানতে চাচ্ছি। আমি একটু শেষ করলে চর্চাকারী, এই যে আপনি বললেন যে ইসলামী ছাত্র সংঘের সদস্যরা অটোমেটিক্যালি আলবদরের সদস্য হয়ে যাচ্ছে, এটা কি পাকিস্তান সেনাবাহিনীর কোন নির্দেশ ছিল? না, এইটা ছাত্র সংঘের কোন নির্দেশ না, এটা হলো ডকুমেন্ট যেটা আদালতে আমরা পেয়েছি। আমি আইনজীবী হিসাবে যেটা আমি জেনেছি, যেটা ডকুমেন্টে এসেছে, এখানে তারা যেটা দিয়েছেন, ওনারাই যেটা দিয়েছেন, সেখানে তারা দেখাচ্ছেন যে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন ইউনিট তারা তাদের সাথে সহযোগিতা করার জন্য ডিফারেন্ট ওয়েতে এটা শুরু হয়েছে জামালপুরে, প্রথম গঠন করলেন। ছাত্র সংঘের কর্মীরা যে শতপ্রণোদিত হয়ে যোগ দিয়েছে এরকম কোনো কথা নেই। তারা যেটা বলেছেন যে এই লোকগুলো যখন রিক্রুট করা হয়, রিক্রুটমেন্ট গুলো মেইনলি হয়েছে ছাত্র সংঘ থেকে, এবং তারা তাদের রিক্রুট কারা করলো? পাকিস্তানি সেনাবাহিনী। এবং যে আলবদর এক্সিবিটেড হয়েছে আলবদরের যে আইডি কার্ড গুলো, সেখানে সিগনেচার হচ্ছে যে ইস্যুইং অথরিটি মেজর কর্নেল অমুক, এবং নিয়াজির বই তারা এক্সিবিট করেছেন, যে সেখানে বলা হচ্ছে যে এগুলো আমাদের ব্রেন চাইল্ড ছিল, আমরা তৈরি করেছি, আমরা ট্রেনিং দিয়েছি। এবং আলবদরের যতগুলো আইডেন্টিটি কার্ড ওনারা এক্সিবিটেড করেছেন প্রত্যেকটাতে সেনাবাহিনীর অফিসারের সিগনেচার। সুতরাং সিভিলিয়ান কেউ কিন্তু আলবদরের কমান্ডার ছিলেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেকগুলো বিষয় এখানে যদিও ডিটেইলস আলোচনার সুযোগ, এখানে মূল কথাটি হচ্ছে কিন্তু আপনি কারা পাকিস্তানের সেনাবাহিনীর আদেশ নির্দেশ মেনে কাজ করলো আর কারা করলো। জি জি, আমি এটা বুঝতে পেরেছি, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করলো। জি জি, এটাই তো বড় কথা। বাঙালি না না না, আমাকে এটা আপনি মেনে নিচ্ছেন না? আমি না, আমার যুক্তি আছে। আমি যেটা বলছি আমার কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা এক জিনিস, আর পাকিস্তানি সেনাবাহিনীর 95,000 সৈন্য এখানে ছিল, প্রত্যেককে কি আপনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে ধরতে পারবেন? পারবেন না। এখানে আইনের, আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি, রাজনীতি এবং আইন বিচার কিন্তু এক জিনিস নয়। আপনি বিরোধিতা করেছেন, হাজারবার নিন্দা করেন,
তার মানে এই নয় যে আপনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন। গোলাম আযম সাহেব প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার 14 গোষ্ঠী আপনি উদ্ধার করতে পারেন, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে 73 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা হয়েছে সেকশন 32A B C D এর মধ্যে আমাকে ফেলছেন, তার মধ্যে এটা অপরাধ নয়। পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করা, ইট ইজ নট এ ক্রাইম আন্ডার আওয়ার ল। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সেই সমর্থনের জন্য আপনি তার নিন্দা করতে পারেন, তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারেন, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং বিচারে যখন আপনি আসছেন, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে তাকে আপনি কিন্তু যোগ করতে পারছেন না। পাকিস্তানের রাজনীতির আমি রাজনীতির জবাব কিন্তু দিতে পারছি না, কিন্তু পাকিস্তানের পক্ষে ওনারা ছিলেন। এখানে মাননীয় সম্মানিত আইনজীবী, আপনি একটি জায়গায় ভুল করে যাচ্ছেন, মানব চরিত্রের একটি দিক। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্যক্তি যে কোনো ইস্যুতে পক্ষ বিপক্ষ নিতে পারেন, এটা পরিপূর্ণ গণতান্ত্রিক, কিন্তু সেখানেই তো শেষ হয়নি। আপনি বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের সপক্ষ যারা মানুষ, নিরীহ মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি প্রত্যক্ষ সাক্ষী। আপনি তো মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, সমস্যাটা হয়ে গেছে আপনাকে। না না, আপনি মিথ থেকে বিচার করতে পারেন। আমি যেটা বলছি যে মিথ থেকে কিন্তু বিচারটা করা যাবে না। বিচার যখন আপনি ট্রাইব্যুনাল করেছেন, ওই কোর্টের সার্টেন প্রসিডিউর আছে যে আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য। আমরা মিথ অনেক কিছু জানি, দ্যাট ইজ নট দি ফাইনালিটি। আপনাকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে সার্টেন ওয়ে, আর সেটা যখন করতে না পারবেন সেটা কিন্তু সমালোচনা হবে। এটা আমি একটু কথা বলে নিই। একটা কথা কিন্তু যাহা একটা মিথ্যা কথা। কোনটা? অখণ্ড পাকিস্তান। আপনি একাডেমিক বইপত্র খুঁজে দেখবেন। আমি এটা ডিফেন্ড করার পক্ষে না, এটা হতেই পারে, যা খুশি তাই হোক। আপনারা যদি অখণ্ড কথাটা ব্যবহার করে থাকেন তাহলে একেবারে জ্ঞান পাপের মতো পাপ করেছেন। কারণ একাডেমিক বইপত্রগুলোতে স্পষ্ট করে লেখা আছে যে পাকিস্তান ওয়াজ অ্যান্ড ইজ, যখন পাকিস্তান ছিল, ইজ এ জিও পলিটিক্যাল মনস্ট্রসিটি। পাকিস্তান কখনোই অখণ্ড ছিল, একটা জবাব দিচ্ছি যে উনি যেটা বলছেন এটা উনাদেরই জামাতে ইসলামের নোয়াখালী শাখার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি পিস কমিটিরও চেয়ারম্যান ছিলেন। তিনি পরবর্তীতে পাকিস্তানে গিয়ে এই স্বাধীনতার ওসালব্ধে আগেই পূর্বেই পাকিস্তান চলে যান। সেখান থেকে তিনি বই লিখেছেন যে সানসেট অ্যাট মিড ডে, দীর্ঘদিন পর লিখেছেন এবং সেটা প্রকাশও হয়েছে পাবলিকেশন করাচি থেকে। সেখানে বলেছেন দ্য ওয়ার্কার্স বিলঙ্গিং টু পিউরলি ইসলামী ছাত্র সংঘ ওয়ার কল্ড আলবদর। নম্বর 1, এর পিছনে একটা কাহিনী আছে। আপনি দেখবেন যে তিনি আরেকটি বই লিখেছেন, সেটাও বাইরের পাকিস্তানের, সেটাও আরেকটা বই লিখেছেন ছিল সেক্টারিয়ানিজম অ্যান্ড পলিটিকো রিলিজিয়াস টেরোরিজম ইন পাকিস্তান। সেটাও মুসা খান জালালি লিখেছেন, সেটাও বাইরে থেকে আমাদের এখানে প্রকাশ হয়। সেখানে পরিষ্কার বলেছেন যে ডিসিশন অফ জয়নিং আল বদর অ্যান্ড আল শামস ওয়াজ টেকেন বাই মতিউর রহমান নিজামী, জামাতে নাজিমি আলা এট দ্য টাইম। So the very decision of formation of Al-Badr Bahini by converting his own neither Islamist Chhatra Sangha into Al-Badr Bahini, এবং এটাকে they were given training from the Pakistan government, Pakistan military authority gave them training, তাদের gave them allowance, এবং they were trained up just like militant force of Pakistani as auxiliary force who acted upon. সুতরাং সেখানে তো ওনার এখানে বলার সুযোগ নাই যে এই মতিউর রহমান নিজামী সাহেব আল-বদর বাহিনীর কিছু। ওনার যুক্তিটা ধরে যদি আমি আসি, যে ওনারাই বলছেন যে সুতরাং ছাত্র সংঘ যারা ছিল তারাই অটোমেটিক্যালি আল-বদর, এটা ওনাদের কেস। আমি কিন্তু এটার পক্ষেই আছি। তো তাহলে যদি হয় যতক্ষণ আমি ছাত্র সংঘ ততক্ষণ আমি আল-বদর। এখন ওনাদের আয়ো সাহেব কি বলছেন? আয়ো সাহেব বলছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত উনি ছাত্র সংঘে ছিলেন, তারপরে উনি নাই। তো ছাত্র সংঘ যখন নাই আমি অটোমেটিক আল-বদর নাই। আমাকে আইনের যুক্তিতে আসছে, ইতিহাসের বিশ্লেষণে কিন্তু আমি নাই। ছাত্র সংঘের অপর নাম তো আল-বদর না, আল-বদর তো আলাদা, এটা কনভার্টেড করছিল। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ওনারা বলতে চাচ্ছেন ছাত্র, ইফ ইউ আর ছাত্র সংঘ ইউ আর অ্যান আল-বদর। তাহলে আমরা বলছি না, এইটা প্রসিকিউশনের কেস, আপনারা বিভ্রান্ত করবেন বলেছেন। এখন এইখানে যখন এটা বলা হচ্ছে, তো তখন আয়ো সাহেবকে স্বীকার করলেন সেপ্টেম্বরের পরে উনি আল-বদর, মানে উনি ছাত্র সংঘের সভাপতি না। তো সেপ্টেম্বরের পর সভাপতি না হলে তো উনি আল-বদরের কমান্ডার আর থাকছেন না, আর আল-বদরের আলাদা কমান্ডারের কোনো নামও কোথাও নাই। এই একটাই চরিত্র, ফাইন্ডিংও একটাই, যেহেতু আপনি ছাত্র সংঘের সভাপতি ছিলেন সেহেতু আপনি
এক্স অফিসিও আলবদর চিফ, এটা বলা হচ্ছে। তাহলে ডিসেম্বর মাসে যখন অ্যাট্রোসিটি হলো, তা আমি তো তখন ছাত্র সংঘের সভাপতি না, অ্যাডমিটেডলি প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে, তা আপনি কি করে এখন বলবেন আমি আলবদর ছিলাম? দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চার্জের ব্যাপারে কি সাক্ষী এনেছেন আপনারা? দুইজন মহিলাকে এনেছেন, যারা এসে বলেছে যে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে যায় একদল সশস্ত্র লোক, ধরে নিয়ে যাওয়ার সময় ওনাকে বলে গেছে আমরা আলবদরের কমান্ডার নিজামী সাহেবের নির্দেশে ধরে নিয়ে গেলাম। গাল গল্পের তার সীমা থাকা উচিত। যারা ধরে নিয়ে যাচ্ছে বলে যাবে আমি আমার নেতা অমুক, তার কাছে আমি নিয়ে যাচ্ছি, এটা বিশ্বাসযোগ্য? এই তথ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়ানো, ডেফিনেটলি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড জাতির একটা গভীর শোকের বিষয়। যত ইমোশন আছে সবই আমি বলতে পারি, আমার ইনভলভমেন্টটা কি এর সাথে সেটা কোর্টে প্রমাণ করতে হবে। এটা কোয়ালিটি অফ এভিডেন্সের প্রশ্ন। আনোয়ার হোসেনের কাছে আসবো, তার আগে আপনার কাছেও প্রশ্ন থাকবো। একটু আমি ওনার রিপ্লাইটা, এটা টেকনিক্যাল ম্যাটার, অনেকেই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। উনি বলছেন সেপ্টেম্বরে 71-এ উনি ছেড়ে দিয়েছেন ইসলামী ছাত্র সভাপতি, ইজ অল রাইট, বাট হি ডিড নট রিজাইন ফ্রম দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চিফ ইন কমান্ড অফ আলবদর বাহিনী। এই নামে কোনো বস্তুর অস্তিত্বই তো আপনারা প্রমাণ করতে পারেন, এবং আমরা এভিডেন্স দিয়ে প্রমাণ আলবদরের কোনো সেন্ট্রাল কমান্ডই ছিল না। আলবদর ছিল বিচ্ছিন্ন গ্রুপ আন্ডার আর্মি। তো আপনি যেটার কোন স্ট্রাকচারের অস্তিত্ব নেই তার কমান্ডার ইন চিফ বানালেন কি করে? আপনারা কমান্ডার ইন চিফ বলছেন যে যখন আপনি ছাত্র সংঘের চিফ, সেই কারণে আপনি আলবদরের চিফ। তো ছাত্র সংঘে আমি না, এটা আমি চিফ হলাম। ইট ইজ অলসো কমন নলেজ। আরেকটা জিনিস আছে, কমন নলেজ, কমন নলেজ কাকে বলে? কমন নলেজের সংজ্ঞা পড়েছেন সেই সময়ে যে এস্টাবলিশড কমন নলেজ হবে না। আলবদর বাহিনী particularly was formed and trained up for particular purpose. আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, একেবারে আমার বাংলায় বলি যে আনারিক গোছের একটি প্রশ্ন, বা একেবারে কিছু বুঝি না সেই ধরনের একটি প্রশ্ন। আমি ধরে নিলাম আপনি আপনাদের হিসাব মতে, আপনারা যা আসামি পক্ষে আইনজীবী, তাদের হিসেবে আপনারা যে দাবিগুলো করছেন যে গোলাম আজম থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, এরা কেউ এই সব অপরাধের সঙ্গে যুক্ত না, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে কেউ যুক্ত না। 71 তো মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এটা উজ্জ্বল দেবলার মতো সত্য। 71 তো বুদ্ধিজীবী নিধন হয়েছে, এটা সত্য। 71 কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, এটা সত্য। এইগুলো যারা বাংলাদেশি দোষর ছিল তারা কারা? এইগুলো কি আপনারা বলবেন? জি দেখুন, প্রথমত কথা হচ্ছে যে আমরা তারা কারা এটার জবাব দেওয়ার জন্য কিন্তু আমি না, কারণ এটার জবাব ওনারা দিবেন, ওনাদের ফাইন্ড আউট করার দায়িত্ব। নাম্বার 2, 37,000 লোককে বাংলাদেশ সরকার কিন্তু কমিশন করেছিলেন যে কারা কোলাবোরেট করেছিল। তখন 37,000 লোকের বিরুদ্ধে কোলাবোরেটরস অর্ডারের আন্ডারে মামলা হয়েছিল। এই নিজামী সাহেবদের নাম যাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে একজনও কিন্তু সেখানে ছিল না। তো আপনার গভর্নমেন্ট, আপনার পুলিশ তদন্ত করে যাদেরকে সহযোগী কোলাবোরেটর চিহ্নিত করলো তাদেরকে আপনি ছেড়ে দিলেন, বিচার করলেন না। 40 বছর যাদের নাম আসলো না তাকে আজকে নতুন করে আপনি বলছেন কেন সেই সময় সহযোগিতা করেছিল? জবাব তো এখানেই নিহিত। ওই 37,000 লোক কারা, তাদের বিচার কেন করছেন না? এবং আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো সবাই জামাত ইসলামের নেতা। জামাত ইসলাম তো অখণ্ড পাকিস্তান ধরে রাখার ঠিক আছে, মানে সরাসরি ঘোষণা দিয়েই তারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতা করেছিল। আমি আপনার এটাতেই আসছি। ওই যে আমি বলছি বারবার, দুটোকে একসাথে করবেন না। বিরোধিতা করা আর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা এক জিনিস নয়। 37,000 লোক সরাসরি ইনভলভ ছিল, তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, মামলাও হয়েছিল। এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে আপনাদের মনে আছে জহির রায়হানের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, যার সদস্য ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার মাহদুদ। এই কমিশন গেল কই? তাদের রিপোর্টটা কই? এবং ওই যে একজন ডিআইজি আব্দুর রহিমের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, রিপোর্টও জমা দেওয়া হয়েছিল তদানীন্তন সরকারের প্রধানের কাছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। ওয়্যার ইজ দ্যাট রিপোর্ট? সেইটা পেলেই তো আপনি পাবেন যে কারা সেই 37,000 লোক যারা হত্যাকাণ্ডের সাথে ছিল, যাদের নাম নাই, তারা আজকে কেন আসে? ইতিহাস কি বলে?